চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার স্মারক সই করল বাংলাদেশ। অংশীদারিত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ। হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে ভারত, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার ঘোষণা আইন উপদেষ্টার। মাঠের রাজনীতিতে ফুরফুরে মেজাজে জামায়াত বিএনপি নানা কর্মসূচিতে জানান দিচ্ছে শক্তিমত্তা, চলছে নির্বাচনের প্রস্তুতি। রোজায় ওমরা টিকিট ঘিরে সক্রিয় সিন্ডিকেট, ৭০,০০০ টাকার বিমান ভাড়া ছাড়িয়েছে ১.৫ লাখ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল নিয়ে চলছে তেলেসমাতি, পরিবেশকদের অন্য পণ্য নেওয়ার শর্তে বিপাকে খুচরা বিক্রেতারা। গাজীপুরের কাশিমপুর এলাকায় বেহাল সড়ক, খানাখন্দে চরম দুর্ভোগে পথচারীরা, সিটি কর্পোরেশনের উদাসীনতার অভিযোগ। এবং একদিন বিরতির পর ফের মাঠে বিপিএল, দুপুরে স্বাগতিক চিটাগাংয়ের মুখোমুখি হবে ঢাকা, সন্ধ্যায় বরিশালের প্রতিপক্ষ খুলনা। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি আমি মারজানা শক্তি। এবার বিস্তারিত। প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সকালে বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। চীন বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যগত মৈত্রীর ভিত্তিতে কৌশলগত যোগাযোগ জোরদার, বাস্তবভিত্তিক সহযোগিতার সম্প্রসারণ এবং অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ চীন প্রেসিডেন্ট শি জিনপিং উত্থাপিত ৩টি বিশ্ব উদ্যোগে গুরুত্ব আরোপ করে এবং বেইজিংয়ের সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদার করতে ইচ্ছুক। My first bilateral visit to China is a demonstration of the importance we attach to our relationship with China and our sincere willingness to take this relation to a newer height. জার্মান চ্যান্সেলর ওয়ালফ সলস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সাইডলাইনে আলাদা বৈঠক করেন তিনি। প্রথম বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণে প্রয়োজনীয় সহায়তায় আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর। সেই সঙ্গে সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানান তিনি। পরে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোসের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস। 4 দিনের সফরে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাফ, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিয়াওয়ার্তার সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে সুইজারল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা। জুরিক বিমানবন্দরে সুইজারল্যান্ডের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানায়। ফোরামের এবারই প্রথম বাংলাদেশ বিষয়ে আলাদা সংলাপের আয়োজন থাকবে। গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন উপদেষ্টা। এ সময় ফেব্রুয়ারির মধ্যে গায়েবী সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সহ সমসাময়িক নানা বিষয়ে মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতা এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। পিপিরা অনেক সময় অভিযোগ আসে, কিছু সময় অভিযোগ আছে যে পিপিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হন, এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন না, রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন। এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রণয়ন করা, প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা আইন তৈরির কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়ে গেছে। সম্ভবত 1 মাসের মধ্যে এটা আমরা করতে পারবো। সাইবার সিকিউরিটি আইনে করা 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, 2 সপ্তাহের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত সব মামলা ও ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে।
শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহারের পাশাপাশি কাবিননামায় কুমারী শব্দ প্রত্যাহারের কথাও জানান ডক্টর আসিফ নজরুল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দু গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। দুদফা হামলার ঘটনায় বিচারের দাবিতে সন্ধ্যার পরও কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ। এ সময় বাংলা মোটর সড়ক অবরোধ চেষ্টা চালায় তারা। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটরের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহতদের অনেকেই ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দাবি, যাত্রাবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার চাইতে গেলে আবারও হামলার শিকার হয় তারা। আমরা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে, তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, তাই আমরা সবাই আবার একত্রিত হয়ে যাব। যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, সেখানেই সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ সবাই একত্রিত হয়ে আবার এই অন্যায়ের মোকাবেলা করতে প্রস্তুত। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আসে একটি দল। তবে কার্যালয় বন্ধ পেয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় তারা। তবে সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় কিছুক্ষণের মধ্যে সড়কটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা। পরে বিচার না পেলে মামলা করার হুঁশিয়ারি দেন তারা। আজকে আমরা এতক্ষণ অবস্থান কর্মসূচি করে আমরা যতটুকু জানতে পারলাম তারা আমাদের রেসপন্স করতেছে না। দ্যাটস মিন আমরা আজকে থানায় যাব মামলা করতে। আহত শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই চলছে বৈষম্য। কেউ কেউ ছাত্রলীগের রূপ ধারণ করছে বলেও দাবি করেন তারা। যেন ছাত্ররা আবারও ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে জিম্মি হয়ে না পড়ে। অথচ জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছে ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মাঠের রাজনীতিতে এখন ফুরফুরে মেজাজে বিএনপি ও জামায়াত। ইতিমধ্যে নানা কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দুদল। প্রায় 10 বছর পর মাঠের রাজনীতিতে খোলামেলা ও কর্মসূচি পালনের সুযোগ পেয়ে দল দুটি প্রতিদিনই রাখছে নানা কর্মসূচি। এর মাধ্যমে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে নিজেদের গুছিয়ে নেয়ার কাজটি করছে। কাজী শাহেদের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। 2018 সালের নির্বাচনে অংশ নিলেও 2024 সালের নির্বাচন বর্জন করে বিএনপি। ভোটের বাইরে ছিল জামাত ইসলামীও। 5 আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির মাঠে সরব দুই দলই। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করছেন বিএনপি নেতারা। কেন্দ্র থেকে তৃণমূল সবখানে একই দাবি, কিন্তু নির্বাচনের জন্য কতটা প্রস্তুত বিএনপি? আমরা বিশ্বাস করি দেশে একটি গণতান্ত্রিক একটা মহান সংসদ দেশ পরিচালনা করুক, হিসেবে বিএনপির ব্যাপক প্রস্তুতি সবসময় ছিল। যে কোনো সময় নির্বাচন করার মতো বিএনপি তার সাংগঠনিক শক্তি তারা ব্যবহার করে ইনশাল্লাহ অতীতের মতো নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করবে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী আছে নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন, কারণ বিএনপি একটা বৃহৎ দল, বৃহত্তম দল, এখন বৃহত্তম দল। সেক্ষেত্রে বিএনপির প্রতিটা সিটেই একাধিক নেতাকর্মী আছে যারা আগামী নির্বাচনে যখন যে মুহূর্তে নির্বাচন হবে সেই মুহূর্তের জন্য তারা প্রস্তুত আছে। জামাত দ্রুত নির্বাচনের দাবি না জানালেও ভেতরে ভেতরে তারাও প্রস্তুতি নিচ্ছে। দলটির কেন্দ্র থেকে অনেকে সবুজ সংকেত পেয়ে সরব হয়েছেন মাঠে। রাজশাহীতেও তার ব্যতিক্রম নয়। আমাদের সংগঠনটাকে গুছাইতে পারলে আমরা নির্বাচনী, এটাই আমাদের একটা বড় নির্বাচনী কাজ। আমাদের প্রায় 150 আসনে প্রার্থী সিলেক্টেড। আমরা এখনো পর্যন্ত সেগুলো
কেন্দ্রীয় সংগঠনও এইভাবে প্রচার করেনি, কাজ চলছে। গণসম্পৃক্ততা বাড়ানোর জন্য বলতেছি, পাশাপাশি আমাদের সংগঠনটাকে আরও ডেভেলপ করার জন্য যে দাওয়াতি কাজ আছে সেই দাওয়াতি কাজ নিয়েও তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। বিএনপি জামাতের মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়েন। দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য উত্তেজনা ছড়িয়েছে রাজনীতির মাঠে। জামাত নেতারা বলছেন তাদের বক্তব্য সবার জন্য, আর বিএনপি নেতারা বলছেন জবাব না দিলে মানুষ ভুল বুঝবে। মানুষের এই চিন্তা, মানুষের মনের এই চাওয়া আকাঙ্ক্ষার কথাগুলোই মানুষের সামনে আমাদের হয়তো বিভিন্ন জায়গায় বলছেন। এই কারণে ওনারা মনে করছেন আমরা কথাগুলো ওনাদেরকে বলছি, আসলে ওনাদের উদ্দেশ্যে কথাগুলো নয়। এখনও আমরা আমাদের মধ্যে খুব বেশি ভিন্নতা তৈরি হয়নি। হয়তো কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো প্রশ্ন দেওয়া উচিত, কোনো দল যদি কোনো বিষয়ে বিতর্ক তোলে বা কেউ যদি তার সেই দলের পক্ষে বিতর্ক তোলে, তাহলে তার জবাব দেওয়া উচিত। আগামী নির্বাচনে বিএনপি জামাত জোট হচ্ছে না এমন ইঙ্গিতও দিয়েছেন নেতারা। এককভাবে ভোটে যেতে চলছে প্রস্তুতি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর 90% সংস্কার বিএনপি করেছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিমগাছ রোপণ কর্মসূচি পালন করে জিয়াউর রহমান স্মৃতি ফাউন্ডেশন। কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। আওয়ামী লীগকে যারা উপকার করতে গেছে প্রত্যেকের ক্ষতি হয়েছে। এদিকে দুপুরে যশোরের এক মত বিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর বিএনপির হাত ধরেই 90% সংস্কার হয়েছে। বলেন, সংস্কার শেখার জন্য বিএনপির কাউকে দরকার নেই। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করা ঠিক হবে না। হঠকারিতা করা যাবে না, অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরও নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন দেখে না আনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশালে সবচেয়ে বড় কর্মী সম্মেলন করেছেন জামায়াত। দীর্ঘ সংগ্রামের পর এ মিলন মেলায় আগামী নির্বাচন সামনে রেখে নানা নির্দেশনা দেন নেতারা। আর যুদ্ধ এখনও শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির। এর আগে চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে দেশের জন্য এক হয়ে কাজ করার কথা জানান তারা। শহীদ সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। নির্ধারিত সময়ের আগেই দুপুরে জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ও মহানগর কর্মী সম্মেলনে উপস্থিত হন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলা আকাশের নিচে এত বড় সম্মেলন করে আবেগ আপ্লুত ছিলেন কর্মী সমর্থকরা। সম্মেলনে বক্তারা আওয়ামী লীগের জুলুম ও নিপীড়ন তুলে ধরার পাশাপাশি জামাতকে আগামী জাতীয় নির্বাচনে জয়ী করতে কর্মীদের বিভিন্ন নির্দেশনামূলক পরামর্শ দেন। আপনার কাছে আমরা প্রত্যাশা করব, আপনি আমাদের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের সেই বাবুগঞ্জ মুরাদি সেতুটি যাতে নির্মিত হয়,
এ সময় প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং গণহত্যাকারী সিন্ডিকেট। এ সময় যুদ্ধ এখনো শেষ হয়নি জানিয়ে কর্মীদের তৈরি থাকার আহ্বান জানান তিনি। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। এর আগে দুপুর 1টায় বরিশালের চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে এক হয়ে দেশের জন্য কাজ করার কথা জানান তারা। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। রোজায় ওমরা হজ ঘিরে সক্রিয় টিকিট সিন্ডিকেট। 70 থেকে 80 হাজার টাকার টিকিট ইতোমধ্যে ছাড়িয়েছে 1.5 লাখ। যে কোনো এ যেন পকেট কাটার মহা উৎসব। এজেন্সিগুলো বলছে রমজান সামনে রেখে তৈরি করা হয়েছে টিকিটের কৃত্রিম সংকট। আর সিভিল এভিয়েশন বলছে অতিরিক্ত চাহিদা ও পর্যাপ্ত ফ্লাইট না থাকায় সুযোগ নিচ্ছে একটি চক্র। তবে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। আগামী মার্চে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে বিশ্বের মুসলিমরা পরিকল্পনা করেন ওমরা হজ পালনের। এর ব্যতিক্রম নয় বাংলাদেশেও। তবে এবার ওমরা পালনে বাদ সেধেছে বিমান টিকিটের উচ্চ মূল্য। অনলাইনে হঠাৎ দ্বিগুণ হয়েছে টিকিটের মূল্য। 70,000 টাকার টিকিট কিনতে এখন গুনতে হচ্ছে 1 থেকে 1.5 লক্ষ টাকা। ধর্মপ্রাণ মানুষের পকেট কাটায় মেতেছে একটি চক্র। সৌদি এয়ারলাইন্স, বিমান, কুয়েত, কাতার, এমিরাত যারা ক্যাফিন নিয়ে থাকে, ধরেন তারা বহু টাকা দিয়ে এই ক্যাফিনগুলো কিনে রাখে। হাজিদেরকে এটা বোঝানো যাচ্ছে না যে টিকিটের এত অত্যাধিক দাম। এখন দেখা যাচ্ছে তার চেয়ে 20-25 হাজার টাকা খরচ বেশি শুধু টিকিটের দামটাই। মূল্যস্ফীতির বাজারে ধর্ম পালনেও হিমশিম খাচ্ছে মানুষ। অনেকে নিয়ত করেও যেতে পারছেন না হজে। রমজানে ওমরা করতে গেলে আমরা যেহেতু হাদিসে পাই যে রাসূলের সাথে হজ করার মতো সব, এজন্য আমরা যেতে চাই। এখন যদি টিকিটের দাম বেড়ে যায় তাহলে আমি কিভাবে ওমরা করতে যাব? অনেকদিন যাবত আস্তে আস্তে টাকা জমায় মোটামুটি একটা 1 লাখ বা 1,10,000 টাকা জমাইলো, কিন্তু এখন দেখা গেলো যে দাম বেড়ে যাওয়াতে তাদের যাওয়াটা হয়তো সম্ভব হচ্ছে না আর কি। যে টাকা মানে উমরা ইয়ার জন্য ফ্লাইট বাবদ যে টাকা নিয়েছে এখন না আরো 20-25 হাজার টাকা বেশি যাচ্ছে। টিকিটের হঠাৎ দাম বৃদ্ধিতে গ্রুপ টিকিটিং ও কৃত্রিম সংকটকে দায়ী করেছেন এটাপ সভাপতি। বলছেন ট্রাভেল এজেন্সি চাইলেই টিকিটের মূল্য বাড়াতে পারে না। এই গ্রুপ টিকিটের নামে এয়ারলাইন্স কিন্তু ফ্লাইটগুলোকে ব্লক করে ফেলে। ট্রাভেল এজেন্সি কিন্তু গ্রুপ বুকিং করতে পারে না। তো এয়ারলাইন্স মার্চ মাসের টিকিট কিন্তু এখন আপনি কম্পিউটার সিস্টেমে গেলে দেখবেন যে সিট খালি নাই। যেগুলো খালি আছে সেগুলোর দাম 1,20,30 হাজার টাকা ওমরার ক্ষেত্রে। এদিকে টিকিট ব্লকিং নজরে এসেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। কর্মকর্তারা জানান দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ এয়ারপোর্টের সক্ষমতা অনুযায়ী ফ্লাইট বাড়ানোর চেষ্টা চলছে। যখন আপনার ডিমান্ড বাড়বে তখন আপনার আলটিমেটলি আপনার প্রাইস যেহেতু লিমিটেড, সিট যেহেতু লিমিটেড, আপনার প্রাইসের দাম বাড়বে, বাট এটা উচ্চ মূল্যের উপরে কখনোই যাওয়ার কথা না। অনেকে হয়তোবা তাদের ফুল ফ্রিকোয়েন্সি ইউজ করছেন। আপনি যেটা বললেন যে অনেকের ফুল ফ্রিকোয়েন্সি চেয়ে পাচ্ছেন, আবার অনেকে ফুল ফ্রিকোয়েন্সি ইউজ করছেন, সেটাও কিন্তু সত্য এবং এটা তাদের পুরোপুরি ব্যবসায়িক ব্যাপার। জুলাই অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ধর্মপ্রাণ মানুষের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জয়পুরহাটের জনজীবন। বিস্তারিত জানবো সহকর্মী রেজাউল করিম রেজার থেকে। রেজা, ছিন্নমূল মানুষের জীবনে কি প্রভাব ফেলছে এই তীব্র শীত, আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদ চত্বরে। এটা হচ্ছে জয়পুরহাট শহরের 0 পয়েন্ট। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাট কিন্তু কৃষি নির্ভর এলাকা এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষরাই কিন্তু এখানে বেশি। তো এখানে সকালে যেটি মানে আমাদের কৃষকরা যে তাদের শস্য তাদের জমির ক্ষেত থেকে কিন্তু তুলে নিয়ে গিয়ে স্থানীয় যে হাট বাজারে তারা সরবরাহ করে, সেটা কিন্তু এই শীতের কারণে মোটামুটি একটা বিঘ্ন ঘটছে এবং পাশাপাশি যে আলুরও দেশের
দ্বিতীয় বৃহত্তম আয়তনের দিক দিয়ে আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। এই জেলায় আলু কিন্তু লাগানোর পর এখন কিন্তু পরিচর্যার কাজ চলছে, কৃষকরা সকাল থেকে পরিচর্যার কাজ করছেন। তো কিন্তু এখানে কৃষকরা এই সকালে কিন্তু এই যে দেখছেন এখন কিন্তু 7:30 মতো বেজে যাচ্ছে, কিন্তু এখনো কুয়াশা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এরকমই কুয়াশার মধ্যে এবং পাশাপাশি এই মানে তীব্র একটা বাতাস, এই যে বাতাস এই গত রাত থেকে কিন্তু আবার বাতাসের কারণে কিন্তু এই শীতের তীব্রতাটা কিন্তু বেশি হয়েছে এবং কিন্তু কৃষকরা এই মাঠে কাজ করতে কিন্তু মোটামুটি একটা কষ্টের মধ্যে কাজ করছেন। তো সর্বোপরি বলা যায় যে এখানে শীত ওঠা নামা করছে, কোনো সময় বাড়ছে, কোনো সময় কমছে, কুয়াশা কোনো সময় বাড়ছে, কোনো সময় কমছে। তো এর মধ্যেই কিন্তু চলাচল হচ্ছে। আমি একজন এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে চাই যে কি অবস্থা জানাবেন। গতকাল সন্ধ্যায় শীত ছিল প্রচন্ড এবং কুয়াশা, আজকেও সকালে অনেক কুয়াশা, অনেক শীত। এর মাঝেও আমাদের প্রয়োজনের তাগিদে বাইরে বেরোতে হচ্ছে। তো এই তো আর কি। ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানি, এটা কি এখানে জয়পুরহাট আমাদের জেলায় কিন্তু আবহাওয়া অফিসে স্থানীয় যে পার্শ্ববর্তী উপজেলা আমাদের, এখান থেকে আবহাওয়া সংগ্রহ করতে হয়, বদলগাছি উপজেলা নওগাঁ জেলার। সেখান থেকে আমাকে যে তথ্যটা সকালে দেওয়া হয়েছে 6টার পর, সেটা হচ্ছে যে আজকে 13.00 ডিগ্রিতে আবহাওয়া অবস্থান করছে। তো এখন পর্যন্ত আপনি দেখছেন জয়পুরহাট শহরে যে সাধারণ যে শ্রমিকরা অর্থাৎ দিনমজুররা যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু কাজ করতে কিন্তু মোটামুটি এই শীতের কারণে হিমশিম খাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঘন কুয়াশা আরো ঘনীভূত হয়ে আসছে। অর্থাৎ আর কিছুক্ষণ আগে একটু কিন্তু কুয়াশা কম ছিল, এখন কিন্তু সময় যাচ্ছে এবং কুয়াশা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আর রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল নিয়ে চলছে তেলেসমাতি কাণ্ড। তেল কিনলেই সাথে কিনতে হচ্ছে অন্য পণ্য, তা না হলে মিলছে না কাঙ্ক্ষিত সয়াবিন তেল। তেল কোম্পানির পরিবেশকদের এমন কৌশলে বিপাকে পড়েছে খুচরা বিক্রেতারা, ফলে বিরূপ প্রভাব পড়েছে তেলের বাজারে। দেখা দিয়েছে কৃত্রিম সংকট। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত জানব। কুষ্টিয়ায় কোনোভাবেই কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট। তেল কোম্পানির পরিবেশকদের নানা কৌশলে অধিক মুনাফা লুটের প্রবণতায় বিরূপ প্রভাব পড়ছে বাজারে। সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট। চাহিদাকে পুঁজি করে কোম্পানির পরিবেশকরা জিম্মি করছে খুচরা বিক্রেতাদের। 5 লিটারের 1 বোতল সয়াবিন তেল কিনলেই বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে পোলোয়ার চাল বা আটা, তা না হলে মিলছে না কাঙ্ক্ষিত সয়াবিন তেল। কালকে আমি 5 লিটার 1 কার্টন তেল নিয়েছি, তার সঙ্গে আমার 1 বস্তা আটা নেওয়া লাগছে। আমি যখন বলছি যে না, এগুলো আমি বেচতে পারছি না, এগুলো তো আমার এখানে চলে না বা স্টক আছে, আমাকে শুধু তেল দেন, বলছে আপনার অর্ডার ক্যান্সেল, আপনাকে তেল দেওয়া যাবে না। প্রত্যেকটা কোম্পানি, বিশেষ করে বড় বাজারে 3-4টা ডিলার আছে, আপনার রূপচাঁদা, তীর, পুষ্টি এবং আপনার ফ্রেশ, এরা আমাদের মতো ব্যবসায়িকদের জিম্মি করে ফেলছে। তবে তেল নিয়ে এমন কাণ্ডে পরিবেশকরা দায় চাপাচ্ছেন কোম্পানির ওপর। তারা বলছেন কোম্পানির নিয়ম অনুসারেই তেলের সাথে অন্য পণ্য বিক্রি করছেন তারা। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ কোম্পানি করতে পারছে না, শুধুমাত্র লিটার তেল তারা দিচ্ছে না, এর সাথে আদার্স অন্য প্রোডাক্টও আমাদেরকে নিতে হচ্ছে। কাস্টমার যেভাবে চাই সেভাবে দিতে পারলে তো আমরা খুশি, কাস্টমার খুশি। এ তো কোম্পানি থেকে না দিলে আমরা পাবো কোথায় থেকে? আমরা তো তৈরি করি না এগুলো। আর বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন ইতিমধ্যে এ বিষয় নিয়ে তেল কোম্পানির পরিবেশকদের সাথে আলোচনা করেছেন তারা। সমস্যা সমাধানে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন এই কর্মকর্তা। জেলা প্রশাসক নিজে এবং বিভিন্ন সংস্থা নিয়ে আমরা কিন্তু এটা মনিটরিং করেছি এবং সেখানেও কিন্তু বেশ সফলতা আসছে, কিন্তু কোম্পানি পর্যায়ে না ব্যবস্থা না নিলে এই সমস্যা কাটানোটা সহসা সম্ভব হবে বলে আমি মনে করি না। ব্যবসায়ীদের নানা কৌশলে অধিক মুনাফা লুটের প্রবণতার কারণেই অস্থিরতা কাটছে না তেলের বাজারের। তাই তেল নিয়ে এমন কাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ বাজার বিশ্লেষকদের।
নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গাজীপুরের কাশিমপুর এলাকায় সড়কে বেহাল দশা, পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে সড়কে চলতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, 6 বছর ধরে এই পরিস্থিতি চললেও উদাসীন সিটি কর্পোরেশন। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকার সড়কগুলোর বর্তমান অবস্থা যেন ভয়াবহ মৃত্যুকূপ। খানাখন্দে ভরা রাস্তা, বেশিরভাগ জায়গায় উঠে গেছে পিচ, পানি জমে তৈরি হয়েছে খানাখন্দ। এতে যানবাহন চলাচলের যোগ্যতা হারিয়েছে এ পথ। বিশেষ করে কাশিমপুর থেকে হাতিমারা, মাজার রোড, জিরানি বাজার এবং শ্রীপুর থেকে কাশিমপুর বিএডিসি গেট পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ। প্রায় 6 বছর ধরে অবহেলিত এ সড়ক দিয়ে চলতে গিয়ে অনেকেই শিকার হচ্ছেন দুর্ঘটনার। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকরা এই সড়ক দিয়ে সময়মতো কাজে যোগ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প খাত। রিক্সা, অটো উল্টা যায়, তারপরে আপনার এই মানুষের ক্ষয়ক্ষতি হয়। হাতের মধ্যে দেখেন দুর্ঘটনার এই যে হাত, প্রতিদিনই সমস্যা। একটা মেকারের দোকানে যাওয়াই লাগে আমাদের। শুধু এটাই নয়, চিকিৎসার মতো জরুরি সেবা গ্রহণে এই সড়ক ব্যবহার করে চরম বিপাকে পড়তে হয় স্থানীয়দের। আমরা রুগী নিয়ে, আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা কোনোবারে যেতে পারি না। আমরা রিক্সাতে নিয়ে যেতে পারি না, গাড়িতে নিয়ে যেতে পারি না। আমাদের নিতে নিতে আমাদের রুগী অনেকটা অসুস্থ হয়ে যায়। সকাল বিকেল 3 বেলা 4 বেলা আপ ডাউন করি, এখানে জরুরি ডিউটি করি। এই গাড়িতে যাতায়াত করা খুব কষ্ট হয়। দীর্ঘদিন এ পরিস্থিতি থাকলেও সংস্কারে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দায়ী করছে এলাকাবাসী, যদিও দ্রুত সংস্কারের আশ্বাস সিটি কর্পোরেশনের। সড়কটি জনগুরুত্বপূর্ণ বিধায় এক্ষেত্রে কার্যক্রম, রাস্তার যে সংস্কার কার্যক্রম এটি চলমান রয়েছে এবং কার্যক্রম যেন খুব দ্রুত গতিতে সম্পন্ন হয় সে বিষয়ে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, কার্যকর উদ্যোগের মাধ্যমে দ্রুত সড়ক মেরামত চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। অভিযানে মিলছে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির তথ্য। আরও কয়েকটি দপ্তরের তথ্য নিয়ে দেওয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। এরপর ব্যবস্থা নেবে কর অফিস। সহকর্মী জাবিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক, যার মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। রিসোর্ট ও অন্য স্থাপনা মিলে ওই এলাকায় 1400 বিঘা জমি বেনজিরের দখলে। মঙ্গলবার বেলা 12টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসির 15 সদস্যের একটি দল রিসোর্টটিতে অভিযান চালায়। বেনজিরের সম্পদ বিবরণীতে দেয়া তথ্য যাচাই করতেই এই অভিযান চালায় সিআইসি। পার্কের বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটারের হার্ড ডিস্ক ও ফাইলপত্র যাচাই বাছাই করে মিলেছে বিপুল পরিমাণ করফাকির সত্যতা। সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। স্থানীয়দের দাবি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি দখল করে বানানো হয় সাভানা রিসোর্ট। লিখিত অভিযোগ পেলে এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি। প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে, আরও কয়েকটি দপ্তর থেকে চলছে তথ্য সংগ্রহ। সব নথি পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে কর অফিসকে, পরে ব্যবস্থা নেবে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।